আসসালামু আলাইকুম। আমি ডাক্তার চৌধুরী সাজ্জাদ হায়দার, সহযোগী অধ্যাপক কোলোরেক্টাল সার্জারি, সার্জারি বিভাগ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত আছি। সবাইকে রমজানের মোবারকবাদ। আজকে আমরা রমজান এবং কোলোরেক্টাল সমস্যা এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি। আমরা জানি রমজান মাস ত্যাগের মাস, রমজান মাস আমাদের অনেক পুণ্যের মাস। আমাদের রমজান মাসে নিজেদেরকে অনেক ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে এই মাসটি পালন করি আমরা। এই মাসে আমাদের কিছু কোলোরেক্টাল সমস্যা দেখা দেয়, যেটা আমাদের নিজস্ব কিছুটা খামখেয়ালির জন্য বা নিজস্ব ভুল ধারণার জন্য। সবাই মনে করি যে সারাদিন রোজা রাখবো, পানি খাবো না, তার জন্য বোধহয় রমজানের শেষে যে আমরা ইফতার করতে বসবো তখন অনেক বেশি নাস্তা, অনেক কিছু খাবার, তেলে ভাজা খাবার এইসব নিয়ে আমরা খেতে বসি, যেন মনে করি সারাদিন আমাদের খাওয়া হয়নি, আমরা বোধহয় এখন এটা খেয়ে ফিল আপ করে ফেলবো। কিন্তু আমরা যে ভয়টা সারাদিনের জন্য পাই, যে সারাদিন আমরা পানি খেলাম না, সারাদিন আমরা না খেয়ে থাকলাম, ঠিক এইটারই আমরা রিফিল করার জন্য যে পদ্ধতি অ্যাপ্লাই করছিলাম, যে আমরা ইফতারের সময় অনেক খাবার খেয়ে ফেললাম, এটা কিন্তু একটা সম্পূর্ণ উল্টো ধারণা। কারণ আমাদের রমজান মাসে ঠিক সেহরির সময় আমাদের খাওয়া থাকে, রাতে খাওয়া থাকে এবং ইফতারে খাওয়া থাকে। 3 বেলায় আমাদের 3টার সময় মিলটাকে ভাগ করে দেওয়া থাকে এমনভাবে যাতে আমাদের সারাদিনে এই খাবারের গ্যাপটাও ফিল আপ হয় এবং সারাদিনে পানির অভাব যেন অত বেশি পরিমাণে বোঝা না যায়। তাহলে আমাদের উচিত হবে রমজান মাসে যাতে আমাদের কোষ্ঠ, যেটা বলতে চাচ্ছি, আমাদের রেগুলার টয়লেট, আমাদের পায়খানা যেন রেগুলার ঠিক থাকে, সেই কোষ্ঠকাঠিন্য যেন কখনো না হয় সেটার ব্যবস্থা করা। কোষ্ঠকাঠিন্যকে ঠিক করার জন্য আমরা প্রথমেই যে আমরা কথা বলে থাকি যে অবশ্যই অ্যাডিকুয়েট হাইড্রেশন, আমরা বলে থাকি পরিমাণ মতো পানি খাবেন। সেটা অবশ্যই পরিমাণ মতো পানি আমরা খাবো। আমরা সারা ইফতারের পর থেকে সেহরি পর্যন্ত পরিমাণ মতো পানি খাবো এবং ইফতারের সময় আমরা অবশ্যই তেলে ভাজা এবং বাইরের খাবার দাবার যে সমস্ত জাঙ্ক ফুড আছে সেগুলোকে আমরা অবশ্যই অ্যাভয়েড করব। আমাদের মধ্যে ফল বেশি পরিমাণে থাকবে, আঁশযুক্ত খাবার থাকবে এবং এই খাবারগুলো দিয়ে যদি আমরা ইফতারি করি তাহলে দেখা যাবে যে আমাদের পানি যেটুকু আমরা খাবো সেইটুকু পানি শরীরের মধ্যে কনজাম থাকবে এবং আমরা ধরে রাখতে পারবো। কিন্তু আমি যদি বেশি পরিমাণে তেলে ভাজা খাই, বেশি পরিমাণে ফ্যাটি খাবার খাই, সেই খাবারগুলো আমাদেরকে এই পানিটাকে বেশি পরিমাণে ব্যবহার করবে। পানি বেশি ব্যবহার করার ফলে আমাদের বেশি পরিমাণে তৃষ্ণা পাবে। বেশি পরিমাণে তৃষ্ণা পেলে আমাদের তখন কিন্তু সারাদিনে পানির অভাবটাও খুব বেশি পরিমাণে পরিমিত, আমাদের মনে হবে যে আমরা পানি খাইনি। আর অন্যান্য যে তেলে ভাজার খাবারগুলো আমরা বলছি সেগুলো কিন্তু সম্পূর্ণরূপে আমাদের কোলনের মধ্যে গিয়ে আমাদের বেশি পরিমাণে পানি আরও বের করে নিয়ে চলে যাবে। স্বাভাবিকভাবেই একে মুখে পানি কম খাওয়া হবে এবং কোলনে বেশি পরিমাণে তেল ভাজা পোড়া খাওয়ার জন্য পায়খানার সাথে বেশি পানি চলে যাবে। সব কিছু মিলে আপনি ডিহাইড্রেশনে ভুগতে থাকবেন। যত ডিহাইড্রেশন হবে তত পায়খানা কিন্তু আপনার শক্ত হতে থাকবে। আর এই কোষ্ঠকাঠিন্য হলেই, কোষ্ঠকাঠিন্য জনিত যে সমস্ত কোলনের সমস্যা হয় সেগুলো কিন্তু আমরা বেশি পরিমাণে দেখতে থাকব। যেমন প্রথমেই বলে থাকি অ্যাকিউট অ্যানাল ফিশার, আমরা বলে থাকি হেমোরয়েড বা পাইলস, আমরা বলে থাকি দীর্ঘদিনের যদি কোনো আলসারেশন থেকে থাকে সেটার একটা অ্যাক্টিভেশন, আমরা বলে থাকি অনেক সময় যে এটার জন্য হচ্ছে পেট ফাঁপা, ফ্ল্যাটুলেন্স, ডিসপেপসিয়া, পেট ভরা, পেট ফাঁপা, খাওয়া দাওয়ার অরুচি, ইভেন বমির ভাব, এই সবগুলোই কিন্তু আমাদের এই পানি শূন্যতার জন্য হতে পারে। কাজে আমাদের প্রথমেই টার্গেট থাকবে পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়া, অতিরিক্ত তেল চর্বি ভাজা পোড়া খাওয়া অ্যাভয়েড করা, যাতে আমরা এগুলো অ্যাভয়েড করে আমাদের সুন্দর একটা খাদ্য তালিকা আমরা করতে পারি, যে খাদ্য তালিকার মধ্যে সুষম খাবার সবগুলোই থাকবে, কার্বোহাইড্রেট থাকবে, প্রোটিন থাকবে, ফ্যাট থাকবে খুব কম পরিমাণে, যাতে আমাকে ওইটা অতিরিক্ত পানির জন্য আমার প্রবলেম না তৈরি করে। আর যেটা আমাদের সবসময় মনে রাখতে হবে, আমরা বলে থাকি যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। আমি যদি আগে থেকেই আমি এগুলার নিয়মকানুন মানতে পারি তাহলে আমার অ্যানাল ফিশারের চিকিৎসাও করতে হবে না, আর হেমোরয়েড বা পাইলসের চিকিৎসাও আমার করতে হবে না। যে ফিশারের জন্য যে তীব্র পরিমাণ ব্যথা হয়, তারপরে পাইলসের জন্য যে রক্তপাত হয়, সেগুলো মেনটেন করতে গেলে কিন্তু আমাদের সারাদিনে শুধু এই নিয়মকানুন মেনেই হয় না, তারপরে ওষুধ খেতে হয়, কখনো কখনো তীব্র সমস্যার জন্য অপারেশন পর্যন্ত যাওয়া লাগে। তাই আমাদের সবার উচিত হবে এই রমজান মাসে আমাদের অবশ্যই কিছুটা ত্যাগ তিতিক্ষার মাধ্যমে এবং কিছুটা সংযমের মাধ্যমে, আমাদের সংযমী শুধু চতুর্দিকে সংযমের সাথে খাদ্য গ্রহণের ক্ষেত্রেও সংযমী হয়ে আমরা পরিমিত পরিমাণে আমাদের খাদ্য তালিকায় খাবার সিলেক্ট করব, যাতে আমাদের পরবর্তীতে কোলোরেক্টালের যে সমস্ত সমস্যা, অ্যানাল ফিশার, হেমোরয়েড, এগুলো আমাদের অ্যাভয়েড করা যায়।
সবাইকে ধন্যবাদ। আশা করি রমজান মাসে সবাই সুস্থভাবে থাকবেন এবং সঠিক খাদ্য তালিকা মেনে খাদ্য গ্রহণ করবেন। ধন্যবাদ।